2019 লোকসভা নির্বাচনে 37.30% জনমত পেয়ে বিজেপি 55.80% আসনে জয়ী হয়েছিল। সেবার 303টি আসন একা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। আর 2024 সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনে 36.56% ভোট শেয়ার পেয়ে বিজেপির প্রাপ্তি 44.20% আসন, অর্থাৎ 240টি আসন। পার্থক্য, বিজেপির হাতছাড়া হয়েছে 63টি আসন। অন্যদিকে 2019 সালে জাতীয় কংগ্রেস 19.67% ভোট পেয়ে 9.57% আসনে, অর্থাৎ 52টি আসনে জয়ী হয়েছিল। আর এবার 21.96% ভোট পেয়ে আসন পেয়েছে 18.24%। পার্থক্য, কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে 47টি। আর যদি সিপিআইএম এর দিকে চোখ রাখি তাহলে দেখা যায় 2019 সালে 1.77% ভোট পেয়ে 3টি আসন দখল করেছিল সিপিআইএম। আর এবার 1.76% ভোট পেয়ে আসন পেয়েছে 4টি, অর্থাৎ 0.01% ভোট তো কমেছে, কিন্তু একটি আসন বেশি দখল করেছে সিপিআইএম। তবে লক্ষণীয় ব্যাপার, সিপিআইএম এর বরাবরের ঘাঁটি রাজ্যগুলোর গণদেবতারা এবার নিরাশ করেছে দলকে। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের দলের প্রাপ্তি 0। একটি আসন পেয়ে মান রক্ষা করেছে কেরালায়, 2টো আসন তামিলনাড়ুতে, আর বাকি একটি আসন রাজস্থানে জয়ী হয়েছে দল। অষ্টাদশ লোকসভা নির্বাচনের নানান সংখ্যায় চোখ রাখলে রাজনীতির নানান চিত্র ভেসে আসে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বার সরকার গঠন করলেও বিশেষজ্ঞদের মতে স্বস্তিতে নেই দল। আগামী দিনে দেশে শুরু হতে পারে জনগণনা এবং জনসংখ্যার ভিত্তিতেই নির্বাচনী কেন্দ্রগুলোর পুনর্বিন্যাস হবার কথা। সেই ক্ষেত্রে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে বিজেপির ফলাফল দলের জন্য কতটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, এমন নানান বিষয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে চর্চা চলছে। তবে সবচেয়ে বেশি চর্চিত আগামী দিন জাতীয় রাজনীতি কোন পথে যেতে চলেছে। একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার চালানো, বিশেষ করে বিভিন্ন নীতি নির্ধারণে বিজেপি কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আগামী 5 বছর দেশের উন্নয়নে কোন পথে চলবে তাতে অবশ্যই সময় বলবে। তবে দেশের জনগণ কিসের নিরিখে ভোট দিলেন তা এখন বিশ্লেষণের সময়। নির্বাচনের আগে কোন কোন ইস্যু গণদেবতাদের প্রভাবিত করেছে তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নির্বাচনী বিশ্লেষণের একটি বিশেষ পর্বে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, দেশের জনগণ রায় দিল, কেমন রায় দিল? আর পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেল না, এখন গণতন্ত্রের জন্য সেটা কেমন হলো বলে মনে করেন? এটা তো গণতন্ত্রের জয়। সংখ্যাতত্ত্বের বিষয়টা একটু আলাদা। টোটাল যে ভারতবর্ষের যে বিশেষ করে এইবারের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে সারা পৃথিবী এটা উৎসুক হয়ে বসেছিল। অনেক কিছু আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষের অ্যানালাইসিস, সারা পৃথিবীর অ্যানালাইসিস, বিভিন্ন এনজিও, পৃথিবীর বড় বড় দেশ, টোটাল রাজনৈতিক পরিস্থিতি, সব কিছু কিন্তু পুরো ভারতবর্ষের উপরে একটা ফোকাস ছিল। দীর্ঘ প্রায় 10 বছর, এই যে 2014 থেকে যদি আমরা ধরি, যে নতুন একটা যে সরকার, নতুন একটা যে আইডিওলজি, নতুন একটা যে চিন্তা চেতনা, তার জন্য সারা পৃথিবী কিন্তু চেয়েছিল যে ভারতবর্ষের গণতন্ত্রের কোন দিকে যাচ্ছে। পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি বা আমরা যদি আগের থেকে দেখি, দেখা যায় ভারতবর্ষ পৃথিবীতে এমন একটা পর্যায়ে গিয়ে অর্থনীতি বলি, রাজনীতি বলি, সমাজনীতি বলি, দেশের শিক্ষা, সমস্ত দিকটা কিন্তু একটু অন্য একটা ধারায় বইছিল। কারণ একটা ধারায় অনেকদিন আমরা দেখেছি, ধারাটা কিন্তু একটা ছিল। হঠাৎ করে
সে 1999 বা 90 দশকের একটা চেঞ্জ হয়েছে, তারপরে 99 থেকে আরেকটা ধারায় বয়েছে, যেটা অটল বিহারী বাজপেয়ী শুরু করেছিল। ভারতবর্ষের যে আজকে যে দলটা এখনো ভারতবর্ষে সবচেয়ে সংখ্যাতত্ত্বের দিকে যদি আমরা দেখি, আজকের দিনেও সবচেয়ে বেশি, কিন্তু দলটার যে জন্ম সেটা কিন্তু খুব নবীন। 1980 সালে এটা জন্ম হয়েছে। তারপরে আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো সারা ভারতবর্ষের জনগণ, যে এটা এমন কি 2টো সিট পেয়েছে, ধীরে ধীরে 1টা 2টো করে করে ওরা এসে, বা এটার পরিস্থিতি আমরা দেখেছি। কিন্তু 90 দশকের পর থেকে ধীরে ধীরে, যেমন 89-এ যখন রাজীব গান্ধী 197টা ভোট পেয়ে, মানে সিট পেয়ে কিন্তু রাজত্ব চালিয়েছিল, আবার 91 সালে নরসিংহ রাও 232টা পেয়েছে, ঠিক অটলজি 1996 সালে 140টা পেয়েছে, আবার একইভাবে 1998 সালে এই 182টা পেয়েছে। এভাবে ধীরে 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 সংখ্যাটা, বিজেপি কিন্তু সবসময় একটা প্লাসের দিকে ছিল। এই প্লাসটা যেই মাত্র 2000, যেমন 2004 মনমোহন সিং 145টা পেল, 2009-এ 206টা পেল, ঠিক আবার 2014 সালে এসে 282টা পেয়ে গেছে, কংগ্রেস নেমে গেছে 44টায়। একক সংখ্যাগরিষ্ঠতা 2014 থেকে একক সংখ্যাগরিষ্ঠতা। মানে আমি বলছি এই সেন্সে যে ভারতবর্ষের যে মানে পলিটিক্যাল যে সাইডগুলো ছিল, ধীরে 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 কিন্তু 90 দশকের থেকে কিন্তু আস্তে আস্তে বিজেপি কিন্তু উত্থানের দিকে। এবং আজও যদি বলি, আমি যদি 24 সালের কথাও বলি, হ্যাঁ একটা প্রপাগান্ডা ছিল বা একটা পার্টির একটা সিস্টেম ছিল, রাজনৈতিক দলের একটা ইয়ে ছিল যে আমরা এবার 400 ক্রস করব, এটা ওদের একটা স্ট্র্যাটেজি ছিল, ওরা ওইভাবে একটা প্রচার দিয়েছে। এই প্রচারটাকে প্রতিহত করার জন্য সবচাইতে মজা লেগেছে এবার ভোট যেদিন গণনা হলো, ওই দিন দুপুরের পর থেকে, আমি সকালবেলায় এই চেয়ারেই ছিলাম, প্রচন্ড ফ্লারিশ করছিল, খুব ঘোরার মতো দৌড়েছিল বিজেপি একটা টাইম, মানে 10টা 10:30 পর্যন্ত দেখেছি। তারপরে যখন বাইরে গেলাম, ধীরে 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 এটা একটা জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ব্লক হয়ে গেছে। তাহলে 400 পার যে স্লোগানটা দিয়েছে, সেটার পরবর্তী সময় আজকে যদি সে দলটা যদি আজকে নাও এসে, যে এনডি জোটটা যদি আজকে যদি সরকার করত, পরিস্থিতিটা আরেক রকম হতো, বিজেপিটা যদি না আসতো। সবচাইতে মজার যেটা, আমি নিজে নিজেই খুব মাঝে মাঝে হাসতাম, একটা দল কিন্তু এবার ইভিএম নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। আচ্ছা, তাহলে আজকে যদি কোনো কারণে যদি উল্টো হতো, 400-র কাছাকাছি যদি বিজেপিটা যেত, তাহলে কিন্তু ইভিএম টিভিএম নিয়ে রাজনীতিটা আরেকদিকে আরেকটা অ্যাঙ্গেলে চলে যেত। পিকুলিয়ারিটি হলো, প্রত্যেকটা দল, সে আঞ্চলিক দল হোক, সেই তৃণমূলের দলে হোক, বা আমাদের অখিলেশ যাদব, প্রত্যেকটা করেনি তো করেনি, প্রত্যেকটার পার্টি অফিসগুলোতে জমজমাট যেন একটা বিশাল আনন্দ উল্লাস, সবার মধ্যে কিন্তু একটা আনন্দ উল্লাস ছিল, যেটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের একটা সুস্থ লক্ষণ। গণতন্ত্রের জন্য ভালো হয়েছে, আপনি এটা লক্ষণ। ঠিক, আমরা বাকি বিশ্লেষণে আসবো পরে, কিন্তু আগে মনিবাবু, এখানে আপনার মতামত কি? আপনার কি মনে হয় যে রায় দিল দেশের জনগণ? আপনি তো শুরু থেকে আমাদের এই স্টুডিওতে ছিলেন, যখন যখন রায় দিচ্ছিল, যেদিন যেদিন ভোট গ্রহণ পর্ব ছিল এবং ফলাফল যেদিন গণনা হলো সেদিনও আপনি ছিলেন। এখন সামগ্রিকভাবে এই রায় দেখলে আমরা এক নজরে কি বুঝতে পারি গণতন্ত্রের জন্য সেটা কতটা ভালো হলো বা মন্দ? আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট একটা কথা বলে শুরু করছি, সেটা হচ্ছে যে জম্মুতে কান্ডা এলাকায় পুণ্যার্থীদের গাড়িতে এক্সট্রিমিস্টরা গুলি করার পরিপ্রেক্ষিতে আপাতত 10 জন এবং 33 জন, 10 জন মারা গিয়েছে এবং 33 জন মারাত্মক আহত। যারা মারা গিয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, এবং 33 জন আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। একই সাথে এক্সট্রিমিস্টদের এই যে আক্রমণ, এই বিষয়টাকে তীব্র নিন্দা করছি, কারণ এই মুহূর্তে জম্মুতে, এই জায়গাটা জম্মুতে এক্সট্রিমিস্ট অ্যাটাক, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। এবং এই প্রশ্নে, আমার প্রশ্ন না, আর্ম ফোর্সের বড় বড় অফিসাররাই এখন খুব অবাক হয়ে যাচ্ছেন যে এই জায়গাটা কেন, মানে একটা
পুণ্যার্থীরা তো গোপনে যায়নি, হুম, তারা একটা বিশেষ জায়গায় গিয়েছে। ফেরার সময় শিবকরি থেকে কাটরা বোধহয় যাচ্ছিল গাড়িটা, তখন অনেকেই আছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। আর্ম ফোর্সই নিজে অবাক হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাটার আমি নিন্দা করি। মূল বিষয়টাতে, আপনার প্রশ্নটাতে যাচ্ছি। আমিও একমত যে ডেমোক্রেসির, গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং একক সংখ্যাগরিষ্ঠ, বিশাল সংখ্যাগরিষ্ঠ আমরা দেখেছি। 84 সালে রাজীব গান্ধী যখন মন্ত্রিসভা করেন 413-14 পেয়েছিলেন, তারপরেও আরো কিছু বাড়িয়েছিলেন। সেই মন্ত্রিসভাটা 5 বছরে 56 বার রিশাফল হয়েছে, 56 টাইমস রিশাফল হয়েছে মন্ত্রিসভাটা। তো বুঝতে পারেন যে মন্ত্রিসভাটা কি অবস্থায় ছিল। আর কথা বলার বিষয়গুলি ছিল, পত্রিকা এবং সমালোচনা হয়েছে। আর এই হারে তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ফলে সমালোচনার রেশটাও কম পেয়েছে, কিনে নেওয়ার ব্যাপারটাও কম ছিল, ফলে অতটা হয়নি। যার ফলে 88-89-এর যে ইলেকশন, এই 89-এর ইলেকশনে ওখানে একটা আবার নতুন গ্রুপ হলো, সেখানেও একটা অ্যাডজাস্টমেন্ট হলো, সেটাও ডেমোক্রেসির একটা অংশ। আচ্ছা। এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন 86টা আসন ছিল উত্তরপ্রদেশে, 84টা আসন পেয়েছিল কংগ্রেস। এবং তখন উত্তরপ্রদেশের যিনি কংগ্রেসের সভাপতি ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি পরবর্তী সময়ে অর্থমন্ত্রী এবং তার পরবর্তী সময়ে প্রতিরক্ষা মন্ত্রী হলেন। জায়গাটা বলছি, ডেমোক্রেসির ব্যাপারটা আমি বলছি কিরকম জায়গায় দাঁড়ায়। যে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরে, প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার ঠিক কিছুদিন পরেই, 6 মাস চলে যাওয়ার পরে, তিনি আবিষ্কার করলেন যে তার সরকার বোফোর্স নামক একটা কামান কিনেছে। এই কামানটা কেনাতে দুর্নীতি হয়েছে, এবং এর প্রতিবাদে উনি মন্ত্রিসভা ছাড়লেন, দলও ছেড়ে দিলেন, সাসপেন্ড হলেন, বেরিয়ে গেলেন। ওখান থেকে বেরিয়ে গিয়ে উনি আবার নতুন, ইন দি মিন টাইম সে বছর থেকে এলাহাবাদ থেকে জিতেছিলেন অমিতাভ বচ্চন এলাহাবাদে। এবং অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ মধ্যপ্রদেশে গোয়ালিয়রের আসনে মাধবরাও সিন্ধিয়ার কাছে হেরে গিয়েছিলেন 84-80-তে। সে বছর বিজেপি আসন পেয়েছিল 2টো, এর ভেতরে একটা লালকৃষ্ণ আডবাণী। তো এর পরবর্তী সময় এত আসন পেয়ে যাওয়ার পর এগুলি রক্ষা করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার ডেমোক্রেসিতে। এই 413টা আসন পেয়ে যাওয়ার পরেও অমিতাভ বচ্চন রিজাইন করলেন, ওই জায়গা খালি হলো, ওখানে ইলেকশন হলো, বিপি সিং জিতলেন। তখন একটা জনতা দল হলো, বিজেপি বাইরে থাকলো, একটা জনতা দল হলো, অনেক দল মিলে, ছোট দল মিলে, মানে দ্যাট ইজ লোক দল টোক দল সবাই এসে গেল। আসার পরিপ্রেক্ষিতে চরণ সিং এর লোক দল, তার ছেলে তখন দেখছে এটা জিতছে, এই সমস্ত দল মিলে একটা দল করা হলো, এবং তারা 89-এর ইলেকশনে জিতলেন। জিতে বিপি সিং প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে রথযাত্রা নিয়ে তখন ওই ইলেকশনটাতে এই লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী ওরা 88টা আসন পেল। আসন 2 থেকে 88। একটা অসাধারণ মন্তব্য করেছিলেন লালকৃষ্ণ আডবাণী, যে বিজয়ীদের ভেতরে দ্বিতীয় স্থান পাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় ডেমোক্রেসিতে। আচ্ছা, আপনি ইঙ্গিতটা বুঝে দেবেন। বিজয়ীদের মধ্যে দ্বিতীয় স্থান পাওয়া কিন্তু সাংঘাতিক ব্যাপার। অর্থাৎ বিজয়ী হওয়ার আমার সম্ভাবনাও ছিল, বিজয়ী হতেও পারি, কারণ মন্ত্রিসভা করেছেন ওনারা। পরবর্তী সময় সাপোর্ট উইথড্র করে নিলেন রথযাত্রা নিয়ে, লালকৃষ্ণ আডবাণী অ্যারেস্ট হয়ে গেলেন, লালু প্রসাদ যাদব অ্যারেস্ট করলেন। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসির জায়গা। পরবর্তী সময়ে প্রায় 250 আসন পেয়েও মন্ত্রিসভায় গেলেন না রাজীব গান্ধী। না গিয়ে উনি সাপোর্ট দিলেন এবং
4টে আসন পাওয়া চন্দ্রশেখরকে সাপোর্ট দিয়ে মন্ত্রিসভা করা হলেন। কিছুদিন পরে 2 কনস্টেবল তার বাড়ির সামনে সিগারেট খাচ্ছিল দেখে মন্ত্রিসভা থেকে সাপোর্ট উইথড্র করে নিয়ে, অর্থাৎ তাড়াতাড়ি ভোটে যাওয়ার জন্য ইয়ে করে নিয়েছেন, রাস্তা ঠিক করে নিয়েছেন। সে পরের ভোটে নরসিংহ রাও 91-এ চলে এলেন। তার পিছনে একটা কারণও ছিল, রাজীব গান্ধী মার্ডার হয়ে গেল, এই সমস্ত বিষয়টি হয়ে গেল। এই যে জায়গাটা গেল আর কি এবারের ইলেকশনে, এটা এই অবস্থায় যাবে বিজেপি ধরতে পারেনি। যখন ধরতে পেরেছেন তাদের কাছে নিশ্চিতভাবেই তথ্য ছিল, নাহলে আমরা জানবো কি করে? অন্দরমহল থেকেই তো বেরিয়ে এসছে শব্দ, তাদের কাছে তথ্য এসে গেছে 220 থেকে 240। মানে এটা কি আপনি বলছেন ভোট চলাকালীন গণনার আগে? না, এই মানে ভোট হয়ে যাওয়ার পরেই, ফোর্থ ইয়াতেই। আমি এখানে এসে বলেছি যে একটা সমস্যা আছে, উড়িয়ে দেওয়া যাবে না। 400-400 হচ্ছে না, কিন্তু এখানে আমি বলি 400-400 এগুলি হবেই না। এখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করছেন আপকি বার 400 বার, তো কে উড়িয়ে দেবে কথাটা? প্রধানমন্ত্রী তো উড়িয়ে দেবে কে? কিন্তু যে জায়গাটাই হচ্ছে সেফরোলজিস্টরাও এই জায়গায় চলে গেলেন। হ্যাঁ, 358 হতে পারে, 354 হতে পারে, সবাইকে না। এই ভারতীয় গণতন্ত্রটার এটাই হচ্ছে আসল জায়গাটা। এই যে আমরা শুধুমাত্র ভ্যানগার্ডে 292 আমরা রেখেছিলাম, আমরা খেয়াল আছে আমাদের 305 ছিল প্রেডিকশন, না তারপর 292-তে নেমে এলাম ইলেকশনের মানে লাস্ট দিন, গণনার আগে 292 আর 230 বা 34 এরকম রেখেছিলাম। এটা আমি মানে কারোর সঙ্গে আমার তুলনামূলক আলোচনা করছি না। আমরা দেখছি যে এই জায়গাটাতে, এই ডেমোক্রেসির জায়গাটাতে মানুষই শেষ সিদ্ধান্তটা নেবেন। এবং এবারের যে গণনাটা যেটা ভুল হলো, যে জায়গাটায় সমস্যাটা হলো আর কি, অ্যাসেস করতে যারা ভুল করলেন সেফরোলজিস্টরা, সেটা হচ্ছে তারা মাথায় রাখলেন না এই যে 1:1 88টা সিট বাদ দিলে বাকি সব জায়গায় 1:1 ফাইট হচ্ছে, যেটা 2014-তেও হয়নি, 2019-এও হয়নি। 2019-এর মতো 2024-এ পুলওয়ামা বিস্ফোরণও হলো না, আর বালাকোটও হলো না। এই জায়গাটা সেফরোলজিস্টরা আনলেন না। আর হচ্ছে প্রায় 98 কোটি মানুষ ভোটার, তার ভেতরে তথ্যগত তাদের ত্রুটি আছে। কারণ আজকে সর্বশেষ যে একটা ইঙ্গিত পেয়ে এলাম, আসনগুলির ভেতরে প্রায় 70খানা আসনে বোধহয় এবার নতুন করে গণনা হবে, এরকম হবে, যেখানে 500, 1000, 2000 এরকম। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, এটাও তো একটা নতুন দৃষ্টিভঙ্গি, নতুন একটা বিষয় এলো। কি ব্যাপার, গণনা তো তুমি সার্টিফিকেট দিয়ে দিলে, সব হলো, সব তুমি রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে দিয়েছো কাগজ, 543 জনের, তারপর 2টো সিট, একটা সিট তো এমনি আনকনটেস্টেড, কিছু বোধ ভোট হবে, সম্ভাবনা সবই আছে, এখন সুপ্রিম কোর্টেও যাচ্ছে। এই যে জায়গাগুলিতে এলো, মানে বিশেষ করে করিমগঞ্জেরটা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে, এই যে জায়গাটা এলো, এটা ডেমোক্রেসির পার্ট যদি ধরে নিই, সেফরোলজিস্টরা ওই জায়গায় যেতে পারেননি, বুঝতে পারেননি। আপনি চিন্তা করে দেখেন, 98 কোটি মানুষ, তার ভেতরে যদি 64 কোটি মানুষ ভোট দিয়েও থাকে, 64 কোটির ভেতরে আপনি কোনো জায়গায় বলছেন আমরা বুথ ফেরত সমীক্ষায় যিনি ভোট দিয়ে বেরিয়ে এসছেন তার সঙ্গে কথা বলে 1900, কোনো কনস্টিটিউয়েন্সিতে বলছেন 1200 লোক, কোনো জায়গায় 800 লোক, এই দেখে আপনি সিদ্ধান্তে চলে আসছেন। ফলে এটাই হবে। এই যে ডেমোক্রেসির জায়গাটাতে ভারতবর্ষের মানুষ এমন একটা অঙ্ক দিয়ে দিল, এবার তোমরা দেশটাকে ঠিক মতো চালাও। সংবিধানে কিন্তু এখন সবাই সংসদের প্রতিনিধি, ভারতবর্ষের নাগরিকের প্রতিনিধি, আপনি যা খুশি তা করতে পারেন না। কেমন 142 জনকে বার করে দিয়ে যে কিছু বিল পাস করে নিলেন, এটা যে অন্যায় হয়েছে সেটাও কিন্তু ভারতবর্ষের মানুষই বলছে এখন। এই জায়গাটাতে আসতে হবে এবং আলোচনার মাধ্যমে মানুষের কথা চিন্তা ভাবনা করেই আসতে হবে। কারণ আপনি লাস্ট যেটা দিয়ে আমি শেষ করতে চাইছি, সব কিছুর ভেতরে সবটাই আমার কাছে খুব অবাক লেগেছে। মন্ত্রিসভা গঠিত হলো, একজন মন্ত্রী হতে ডিনাই করলেন। কোন দলের উনি? ওই দলটা তো একটা ডিসিপ্লিন, কেরালার বিজেপির করছে না, গোপী, সুরেশ গোপী। না, উনি এটা খণ্ডন করেছেন, উনি ওনার এক স্যান্ডেলে বলেছেন এটা মিথ্যা প্রচার হচ্ছে। উনি কি শপথ নিয়েছেন? উনি মিথ্যে প্রচার বলেছেন। না, শপথ নিয়েছেন। 71টা দেখবেন দপ্তরে কিন্তু 71টা দিয়েছে, 72 জন সব মন্ত্রীর নাম, 71টা দপ্তর হয়েছে। আচ্ছা,
বুঝেছেন? এই জায়গায় প্রধানমন্ত্রীকে নিয়ে 72 জন আর 71 জন শপথ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর দপ্তর বন্টন হয়েছে 71টা। তো প্রধানমন্ত্রীরও তো দপ্তর আছে কিছু। তো যাই হোক, এটা আমাদের দেখতে হবে। কিন্তু এরকম কথা বলে থাকলে তো ভুল ডিসিপ্লিন দলের ক্ষেত্রে। যদি আমরা যদি মনে করি হ্যাঁ এটাও ডেমোক্রেসির অংশ, তো ঠিক আছে, মেনে নিলাম এটাও ডেমোক্রেসির জন্য তাহলে ভালো হয়েছে আপনি বলছেন। ঠিক আছে, আমরা যদি দেশের মানুষ কিসের নিরিখে ভোট দিয়েছে সেই জায়গাটা যদি একটু বিচার করতে চাই, এবং সেটা এবার বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে একটু অন্যভাবে মনে হয়। বিশেষজ্ঞরা বলছিলেন যে বিভিন্ন রাজ্যে জাতীয় যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলোর থেকে বেশি কাজ করেছে যে বিভিন্ন রাজ্যে কি ধরনের ইস্যু আছে, রাজ্যের ইস্যুগুলো এবার লোকসভা নির্বাচনে কাজ করেছে। এখন আপনাদের কি মনে হয় যে দেশের মানুষ কিসের নিরিখে ভোট দিয়েছেন, এবং শাসক দলের উন্নয়নের নিরিখে দিয়েছেন না বিরোধীদের যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি বা গণতন্ত্র রক্ষার ইস্যু, এই ইস্যুগুলো সবচেয়ে বেশি কাজ করেছে? মানে কোন ইস্যুটা প্রভাব ফেলেছে বেশি গণদেবতার উপর? দেখুন, প্রথমত ভারতবর্ষের যে রাজনীতিটা চলে, এটা আমি আরো কয়েকবারও বিভিন্ন সময় বলেছি, আসলে আমাদের গণতন্ত্রটা এখনো অশিক্ষিত গণতন্ত্রে বলা যায়। এখনো সে পরিপূর্ণতা পায়নি, কারণ ভারতবর্ষের লোকরা প্রোপাগান্ডাটাকে এখনো বিশ্বাস করে। এটা হলো ভারতবর্ষের একটা বিড়ম্বনা বলতে পারি, বা দুর্ভাগ্য বলতে পারি। কারণ যে ইস্যুগুলো নিয়ে আজকের থেকে 70 বছর আগেও যে ইস্যুগুলো ছিল, বা আজকের থেকে 50 বছর আগে সেম ইস্যুটাই আবার এসে যায়, দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকার সমস্যা। আরে তো বেকার সমস্যাটা সমাধান করতে গেলে, দ্রব্যমূল্যটা একটা জায়গায় রাখতে গেলে, তার যে টোটাল যে উন্নয়নের যে প্রসেসটা সেটাকে একটা জায়গায় রাখতে হবে। যেমন আজকে একটা কিছুক্ষণ আগে খবর পেলাম যে প্রধানমন্ত্রী থার্ড টাইম হয়ে প্রথমে কৃষিদেরকে কিষাণ সম্মানিধি 9 কোটি কত লক্ষ লোককে অলরেডি দিয়ে দিয়েছে। তার মানে কি, কৃষিটাকে আমার ডেভেলপ করতে হবে, এটা বেসিক পয়েন্ট। এবার এগ্রিকালচার, যেমন শিল্পর দিকে যেতে হবে, বাইরের থেকে ক্যাপিটাল আসতে হবে, এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, শিল্প, ব্যবসা, বাণিজ্য সবগুলো একটার সঙ্গে একটা ডেভেলপ করলে কিন্তু বেকার সমস্যা কমবে। বেকার সমস্যা। আর আমাদের আরেকটা কনসেপ্ট এখানে যেটা আমার কাছে প্রায়ই মনে হয়, বেকার বলতে আমরা বুঝি সরকারি চাকরি না পেলে সে বেকার। যেমন আমি হয়তো সরকারি চাকরি করেছি, আবার আরেকজন দেখা যায় আমার থেকে অনেক বেশি এস্টাবলিশড, ও বলছে আমি বেকার। আমাদের বন্ধু বান্ধব অনেকে বলে আরে তোরা তো চাকরি করিস, তার মানে কি বেকার মানে কে? তার মানে কনসেপ্টটা ভুল। এই যে জায়গাগুলো, এগুলোকে এমনভাবে প্রপাগান্ডা করা হয়। এবার ইস্যুটা যেটা আমাদের কথা হচ্ছে, ওই যেটা প্রথমে আমি বললাম যে সারা পৃথিবী কিন্তু এবার নরেন্দ্র মোদীকে হারানো বা বিজেপিটাকে হারানোর একটা প্রপাগান্ডা চলছিল। কারণ ভারতবর্ষ যে যতই বলি, আমরা অনেক সময় বিশ্লেষণ করতে গিয়ে আমরা পক্ষপাত করি। পক্ষপাত না, নিউট্রালি যদি আমরা দেখি যে ভারতবর্ষকে ডেভেলপ করার নিরিখেই যদি আমরা কথাগুলো বলি, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে আজকে 10 বছর ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে, বাইরের থেকে আমরা অনেক সময় আজকের দিনে সারা ত্রিপুরা রাজ্যের প্রচুর লোক বিদেশে আছে, মানে আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইতালি সব জায়গায় আছে। যা একটু কমিউনিকেশন করলে দেখা যায় ওরা নিজেরাই বলে আমরা এখন প্রাউড ফিল করি আমরা ইন্ডিয়ান বলতে। তার মানে একটা সময় ছিল না, গত 10 বছর এইটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি। এই যে জিনিসটা যেই মাত্র সারা, যেমন আমরা ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখলাম যে ভারতের ফ্ল্যাগ নিয়ে বাইরের রাজ্যগুলো, মানে দেশগুলো, ওরা কিন্তু ভারতের ফ্ল্যাগটা নিয়ে কিন্তু ওদের নিজের দেশে চলে গেছে। তার মানে ভারতবর্ষের যে একটা জায়গা তৈরি হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার সুবিধা নেই। এটা কিন্তু পৃথিবীর একটা পয়েন্ট বলছি, যেমন নরেন্দ্র মোদীকে যখন এখন সারা পৃথিবীতে যখন বিভিন্ন সময় এদের অ্যানালাইসিস হয়, পৃথিবীর মধ্যে 1 নম্বর লিডার হিসেবে, এটা কিন্তু অন্য লিডাররা কিন্তু নেবে না। প্রশ্ন হচ্ছে যে এই যে নরেন্দ্র মোদীর ইমেজটা, এখন ইমেজ পলিটিক্স কাজ করলো এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে, নাকি ইস্যু পলিটিক্স কাজ করলো? ইস্যু পলিটিক্সটা কাজ করেছে। বললাম তো, ওই যে বেকার টেকার নিয়ে যে প্রপাগান্ডাগুলো সারা পৃথিবীর লোকরা কিন্তু ভারতবর্ষের দিকে নজর ছিল। আপনি প্রপাগান্ডা বলছেন, এটা প্রপাগান্ডা করেছে, এটাকে প্রপাগান্ডা করেছে। না, বেকারত্ব আছে। আমি ওই জন্য আমি বললাম প্রথমে যে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বকে আমরা যেভাবে ব্যাখ্যা করি, আমি আজকের থেকে 20 বছর আগে যে ডাল, তেল কিনেছি, পেঁয়াজ কিনেছি, আজকে কত % বেড়েছে। ওকে, তাহলে এটা কিন্তু অধিকাংশ কিন্তু আমার বেতনটা কত বেড়েছে। তাহলে আমরা অন্য জায়গায় যাই। যদি আপনি বলছেন যে এগুলো চিরাচারিত এজেন্ডা বা চিরাচারিত ইস্যু এগুলো, তাহলে এবার এই ধরনের ফলাফলের 63টা আসন বিজেপির কমে যাওয়ার পেছনে আপনি কি কারণ দেখছেন? মানে কোন জায়গায় বিজেপি সংগঠনকে মানে আরো শক্ত হতে হবে বলে মনে করছেন?
ওটা তো দলীয় বিষয়, আমি ওইটা বলবো না, কিন্তু একটা জায়গা হলো কি যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যেভাবে একটা প্রপাগান্ডা গ্রুপ তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, একে কিন্তু মানেনি। কিন্তু আমরা যতই বলি হয়তো বিজেপি ভোট কম পেয়েছে, এটা ঠিক আছে, হয়তো তারপরেও কিন্তু 240, এত বড় একটা কংগ্রেস দল 100 বছরের উপরে এখনো 100 সিটে যেতে পারেনি। তাহলে কংগ্রেস কিন্তু অনেক দিন ধরে বাইরে আছে, অনেক দিন, অনেক বছর, দশকের পর দশক হয়ে গেছে যেটা বাইরে রয়েছে। তাহলে ওই তুলনায় কিন্তু কংগ্রেস কিন্তু অনেক বেশি সিট পাওয়ার কথা ছিল। তুলনা করলে যদি বিজেপিকে বা বর্তমান পার্টিটাকে বা মুখিয়া যে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে যদি পছন্দই না করতো, দ্রব্যমূল্য যদি সেই পর্যায়ে যেত বা বেকারত্ব যদি সেই পর্যায়ে যেত, তাহলে কিন্তু লোক কিন্তু আজকে কংগ্রেসকেই নিয়ে আসতো বা অন্যান্য যে দলগুলো আজকে ইন্ডিজোট করেছে ওনারা কিন্তু আরো অনেক বেশি পজিশনে যাওয়ার কথা ছিল। তো তার মানে কি বিজেপি এখনো একক সংখ্যাগরিষ্ঠ এবং ভালো সিটে রয়েছে, কেউ এমন ভাবে নেই। কংগ্রেস তো অন্তত পাওয়া উচিত ছিল অন্তত 150-200, তাহলে মনে করতাম যে না কংগ্রেসের দিকে এটা মানে হাওয়া হয়েছে। তার মানে বিজেপিকে এখনো চায়, হয়তো আগামী দিনে কি করবে সেটা জানি না। আর যে যার কোথায় কি রয়েছে, প্রত্যেক দলে এবার তাদের নিজেদের একটা ইয়ে তৈরি করবে, যে অ্যানালাইসিস করে গ্যাপগুলো ইয়ে করবে, এগুলো ঠিক হয়ে যাবে। মনে হয় ছোট্ট করে আপনার এই বিষয়ে আপনার মতামত কি জানেন? না, অন্য কিছু তো নাই। বিষয়টা হচ্ছে যে প্রোপাগান্ডা তো সবটাই আছে, প্রোপাগান্ডা তো থাকবেই। ইলেকশনে প্রোপাগান্ডা থাকবে। মুসলিম কি হবে, কোটা হবে, এই নিয়ে প্রোপাগান্ডা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। আবার এখন চন্দ্রবাবু নাইডু যেখানে জিতে এসেছেন সেখানে 4% মুসলিম রিজার্ভেশন দিচ্ছেন। বিষয়টা কি হবে? জিতেও এসছেন। এমন কথা হচ্ছে যে আলোচনার ভিতরে আসতে হবে। বেকার তো আছেই, 33 লক্ষ শুধুমাত্র রেলে যদি আমরা করি, সিট খালি আছে 33 লাখ। রেলে গত 10 বছরে কবার আপনি দেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্টের? রেল ব্যবস্থা কোথায়? ঠিক আছে, এই বিষয়গুলি ইলেকশনে আসবে। এখন তর্কের খাতিরে কি আমি বলবো 70 বছরে 70 টাকায় পেট্রোলের দাম পৌঁছতে 70 বছর লেগেছে, 70 টাকায় পৌঁছতে, আর 105 টাকায় পৌঁছতে লাগছে 8-10 বছর। এটা কি বিতর্কে আসবে? আলোচনায় আসবে না? বিতর্কে আসবে না, আলোচনায় তো আসবে। কারণ মার্কেটটা যারা দেখছে, গ্যাস সিলিন্ডার 70 বছরে পৌঁছল 400 টাকায়, 1200 টাকায় পৌঁছে গেল বাকি 4 বছর বা 6 বছরে বা 8 বছরে। মানুষ বলবেই এগুলি আলোচনার ভেতরে আসবেই, এবং ক্ষমতাসীন যারা আছেন তাদের দায়বদ্ধতা থাকবেই। দায়বদ্ধতা আছে দেখে পাবলিককে বোকা ভাবার তো কোনো কারণ নেই। কারণ মনে রাখতে হবে এই মুহূর্তে প্রায় ধরুন 38 থেকে 40 কোটি মানুষ ভোট দেয়নি। 100% নাও ধরলাম, সেই জন্য আমি একটা গ্যাপ রাখলাম, 2 কোটি 2.5 কোটি মানুষকে ছেড়ে দিলাম। আপনি চিন্তা করতে পারেন ভোপাল বলে একটা জায়গায় এবার ইলেকশন হলো, সেকেন্ড প্লেস পেয়েছে কে ভোটাধিকারে? নোটা। ভাবতে পারেন তো কেন? ওই ক্ষোভটা কোথায়? ক্ষোভটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, ক্ষোভটা তো আছে। নিরসনের কি হয়েছে ঘটনা? নিরসনের কি হয়েছে? এটা তো স্বাভাবিক চিৎকার। কোভিডের পরে কিন্তু এই ইলেকশন, মনে রাখবেন, এই 24-এর ইলেকশন কোভিডের পরে হয়েছে। তার একটা এফেক্ট আছে, আমরা এখানে আলোচনায় বলেছি। কোভিডের এফেক্ট আছে, নেই তা না। এই যে হ্যাঁ, পরিযায়ী শ্রমিকরা যে হাঁটতে হাঁটতে গিয়ে রেলে কাটা পড়লো, কার দায়? কে দেবেন? ওই তাহলে পরিযায়ী শ্রমিকদের দায়। সমস্ত দায় যদি ঝেড়ে ফেলে দিই তাহলে ইলেকশনের তো আর গুরুত্বই থাকবে না, না আমাদের আলোচনারও কোনো গুরুত্ব থাকবে না। এই বিষয়গুলিকে যেহেতু ক্ষমতায় আবার একটা দল বসেছে, একটা এই প্রথম তো দল না, একটা মানে এই গত 10 বছর পরে তো একটা মানে সংগঠিত একটা মঞ্চ, এনডিএ জোট এলো, বসেছে। আগেও জোট ছিল, কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল না। আপনি কথা বলি, 1 মিনিট আমি বলে দিই, আপনি বলতে সুবিধা হবে। গত 10 বছরে আমরাও আলোচনা ক্ষেত্রে মোদি গভর্নমেন্ট ছাড়া এনডিএ গভর্নমেন্ট কবার বলেছে বলুন তো? মোদি সরকার বলা হয়েছে, মোদি সরকার বলেছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন
মোদি হ্যায় তো নামকুমিন হ্যায়, মোদি গ্যারান্টি বলা গ্যারান্টি হয়েছে। কেন ঠিক। কেন ইন্ডিয়া গভর্নমেন্টের গ্যারান্টি হবে না? তাহলে এই মুহূর্তে প্রথম এবং শেষ কথাটা যেটা হবে, দায়িত্ব নিতে হবে। এই যে পিছিয়ে এলাম এখানে এত কটা একটা- সিটে, দায়িত্ব নিতে হবে। এগুলো কথা ঠিক। এটা আর একটা, আমি জাস্ট একটা কথা বলছি, যেমন আগে, আজকের থেকে 20 বছর আগে একটা লেবারের পেমেন্ট কত ছিল, আজকের দিনে একটা লেবার কত পায়? আমরা যদি একদম দৈনন্দিন লেবার ধরি, 600, 700, 800 টাকার নিচে কোনো লেবার নেই। তাহলে ও আজকের থেকে কিন্তু, যেমন 90-র দশকে আমরা যখন আমরাও তো বাড়িঘরে কাজ করিয়েছি, দেখা গেছে 100-200 টাকা দিলে লেবার পেতাম। তাহলে আজকে কত গুণ বেড়েছে। আমরা একটা এমপ্লয়ি কত টাকা ছিল, আজকে কত টাকা বেড়েছে। দ্রব্যমূল্য যেটা বলি আমরা অনেক সময়, প্র্যাকটিক্যালি পাশাপাশি ইনকামটা যে বেড়েছে সেটা কিন্তু আমরা ধরি না। হ্যাঁ, অনেকের ইনকাম কম আছে, অনেকের ইনকাম কম আছে, সেটা হলো আলাদা। ইকোনমিক্সরা বলবে যে অর্থনৈতিক দিকটা লক্ষ্য রেখেই এই বেতনের এই বিষয়টা হয়। ওই তো আমরা কেন ডিএ ডিমান্ড করি? ডিএ ডিমান্ড করি এই কারণে, ওই তো মুদ্রাসূচক, মুদ্রাসূচকের উপর নির্ভর এটা তো করে। আমি স্বীকার করছি। ডিএটা আসছে কোথার থেকে? সারা বিশ্বের মুদ্রাসূচক, ভারতবর্ষের মুদ্রাসূচক, এগুলোর উপরে দৈনন্দিন ইয়েটা বাড়ছে। তার মানে কি, এই যে রেটগুলো বাড়ছে সেটার সঙ্গে এটা রিলেটেড। এবার প্রোডাকশনটা রিলেটেড। আমার প্রসঙ্গ হলো, যেমন গ্যাসের কথা বলছে বা পেট্রোলের কথা বলছে, কত পার্সেন্ট বেড়েছে, কত টাকা ছিল, গ্যাসটা শুরু হয়েছে কতজন লোক পেট্রোল দরকার হয়। এগুলো আমি বলছি না যে এটা বাড়েনি বা বেড়েছে। আমার প্রসঙ্গ হলো যে আমাদের বিতর্কটা এটা যে একটা 400 টাকাটা থেকে 1200 টাকা হলো কত দিনে, আমি বলছি 400 টাকাটা কত দিনে এসেছে সেইভাবে না, আমরা দেখি। সেটা আমি বলছি, এটা আমি বলছি। কিন্তু সেম ভাবে একই কথা, যে বেতনটাও কিন্তু হুট করে বিশাল পরিমাণ বেড়ে গেছে। কেন বেড়েছে এটা কিন্তু আমরা আলোচনা করি না। কারণ বিশ্ব মার্কেটটা যখন আমরা তো কেউ চাইবো না বেতনটা বাড়ুক, না, আমরা চাইতেছি বাড়ুক। কিন্তু এই বেড়েছে বেতনটার কথাটা আপনি যে বলবেন, তার কারণ হচ্ছে আপনি বাজারটায় যাচ্ছেন, এটা না হলে আপনি হচ্ছে না। আমি ওই যে 600 টাকা করেছি, 200 টাকা থেকে 600 টাকা করেছি, বাজারটার দিকে তাকিয়েই কিন্তু আমি এটা বলছি। আমি জাস্ট একটা কথা বলছি, যেই মাত্র পৃথিবীতে গ্লোবালাইজেশনের পর এই যে রেটটা বাড়ছে বলছি, আমরা নিজেরাও দেখেছি ইন্ডিয়াতে গোল্ডেন হ্যান্ডশেক বলে বিভিন্ন বড় বড় ম্যানেজারগুলো, আমি সেল দেখেছি, বোকারো স্টিল দেখেছি, মানে অনেকগুলোর সঙ্গে একটু জড়িত ছিলাম, মানে আমাদের রিলেটেড অনেকে, ফট করে ব্যাংকে ছিল, আমার বিলুনিয়া ব্রাঞ্চের ব্যাংক ম্যানেজার চাকরি ছেড়ে দিয়ে ওর প্রাইভেট একটা কোম্পানিতে চলে গেছে। তার মানে কি অনেক বেশি পেয়েছে। তখন ইন্ডিয়া গভর্নমেন্ট বাধ্য হয়েছে যে সূচকটাকে দেখে, কারণ আমাদের ট্যালেন্টগুলো তো বিদেশে নিয়ে নিচ্ছে, শুধুই যে বেতন বেড়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, এটা শুধু আমার বক্তব্যটা এই জায়গায়, আমরা শুধু আমাদেরকে নিয়ে ভাবি, বিশ্বটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। আজকে কিন্তু সারা বিশ্বটা একটা জায়গায় এসে গেছে। ওই জন্য এখন আমাদের ইন্ডিয়া, ত্রিপুরার ছেলেরা বাইরে কেন যাচ্ছে? ও ত্রিপুরা রাজ্যে চাকরি করছে না কেন? এ তো ত্রিপুরার সব বাড়িঘর, মা বাবা সব এখানে আছে। ও কি করছে? যে মাত্র একটা ভালো প্যাকেজ পাচ্ছে, ও বলছে না আমি থাকবো না, চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার মানে বিদেশিরা আমাদেরকে কিনে নিয়ে যাচ্ছে। আমার প্রসঙ্গটা অর্থনীতির ওই জায়গাটাকেও কিন্তু আমাদের সূক্ষ্মভাবে দেখতে হবে। একটা লেবারের কথা যেমন আমরা পৌঁছতে পারিনি, আমরা এই যে প্যাকেজটা যে বিদেশিরা দিয়ে দিচ্ছে, আমাদের লভ্যাংশের অংশটা আমরা, নালে একটা পার্সেন্টেজের টাকা একটা লোকের কাছে যাচ্ছে বা দুটো লোকের কাছে যাচ্ছে, তিনটে লোকের কাছে যাচ্ছে। কেন নেপালের সঙ্গে আমাদের পেট্রোলের ডিফারেন্স 30 থেকে 35 টাকার হবে? ডিফারেন্স হবে কেন? কেন হবে? বাংলাদেশের সঙ্গে আমাদের পেট্রোলের ডিফারেন্স হবে কেন? আমরা কেন খাদ্য সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকবো? এই প্রশ্নটা উঠবে না? উঠবো কেন উঠবো? এবং উঠবে ডেমোক্রেটিক কান্ট্রি থেকেই উঠবে। আমাদের দেশে এই জায়গায় যেতে হবে। এবং এগুলো আমাদের আলোচনা, আগামীতে আলোচনা, কিন্তু এই জিনিসগুলো এলেই ভারতবর্ষ ডেভেলপ হবে। এই পিছিয়ে পড়া আগের কথাগুলো নিয়ে লাভ নেই। আমাদের বিদ্যাজ্যোতির ক্ষেত্রে যেরকম বলেছিলাম আমি আর গৌতম বাবু, আমাদের কথাটা কেউ শুনছে না। যদি প্রথম দিন শুনতো এই মেসাকারটা হয় না। আমরা যেহেতু আমরা ভ্যানগার্ডে বোঝা কজন আসুন, ঘটনাটা এরকম না। আমরা সেই কথা সেদিনও বলেছিলাম, আমি আর গৌতম বাবু এক জায়গায়। মেসাকার হওয়ার পরও শোনা হচ্ছে, সেটাই হচ্ছে মেসাকার হওয়ার পরও সেটাই হচ্ছে, যদি আগামীতে আর মেসাকার না হয় এটা অন্তত শোনা উচিত। ওকে, এখন কথা হচ্ছে যে এবার যেহেতু আমরা একটু অন্য বিষয়ে চলে যাচ্ছি, বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি, কিন্তু এখন যেহেতু ভোট অ্যানালাইসিস, আমাদের অনেক দর্শক বন্ধুরা এটা জানতে চাইছেন বা বুঝতে চাইছেন যে সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। ওকে, 2282 2014 সালে, 303 2019 সালে, এবার 240 বিজেপি। তাহলে আগামী 5 বছর দেশ চালাতে বিজেপির সামনে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? এক, বিভিন্ন নীতি নির্ধারণে বা এই যে বিল পাশ করা নিয়ে আমরা বিগত দিনে অনেকগুলো কথা শুনেছি, যেটা অনেক আলোচনা হয়েছে, অনেক চর্চা হয়েছে।
বিল পাশ করিয়ে নিচ্ছে, বিরোধীরা সংসদে থাকছে না, বিরোধীদের বের করে দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন নীতি নির্ধারণে বা বিল পাশ করতে শরিক দলের দিকে তাকিয়ে থাকতে হবে বিজেপিকে, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সেখানে বিরোধীদের ভূমিকা কতটুকু শক্তিশালী হতে পারে সেটা আপনারা কি মনে করেন? আমার কাছে তো আজকে যেটা দেখলাম, আমরা যেগুলো ওই যে বললাম আমাদের অনেক কিছু নেগেটিভ ধরেই আমরা কিন্তু শুরু করি, মানে আমাদের ইন্ডিয়ার এটা একটা কালচার হয়ে গেছে। আজকে যেটা রেজাল্ট দেখলাম, কালকে মন্ত্রিসভা নিল, আজকে মন্ত্রিসভাকে বন্টন করলো, এখানে কিন্তু বিজেপি কিন্তু গেইন নিয়ে নিয়েছে। আমি যদি বলি আমার সেন্সে মনে হচ্ছে এখানে কোনো বিরোধীদের মানে যারা শরিক দলের মধ্যে রয়েছে ওরা কোনো, যেভাবে আমরা দুদিন আগেও ডিমান্ড নিয়ে শুনছি যে চন্দ্রবাবু নাইডু এই টাইপের লোক, নীতিশ কুমার এই টাইপের লোক, আমি কিন্তু তখনও আমাদের কিছু কিছু লোকের সঙ্গে যখন আলোচনা হয় আমি শুধু দুটো কথা বলেছি, এটা একটু ভাবলে হয়তো দেখবেন আপনারাও, যেমন চন্দ্রবাবু নাইডু কিন্তু ভারতবর্ষে প্রথম শুরু করেছে ডেভেলপমেন্ট যখন উনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, এবং দেখা গেছে যে আজকে অন্ধ্রের মাছ দিয়ে সারা ভারতবর্ষ চলছে, ডিম, বিভিন্ন প্রোডাক্ট অন্ধ্র একেবারে, তার মানে কি উনি উন্নয়নের সূচকটা কিন্তু শুরু করেছেন তখন থেকে, মানে গ্রাসরুট লেভেলে। এবার নীতিশ কুমারকে যদি বলি, আমরা বিহার শুনলেই কিন্তু আমাদের আলাদা একটা কনসেপ্ট এসে যেত, ওই যে যেটা আমি বেকার বললাম, বেকার শুনলে আমরা একটা কনসেপ্টে চলে, বিহার মানে লেবার রাজ্য, বিহার মানে অশিক্ষিত, মানে খুন সন্ত্রাস মাফিয়াগিরি এগুলো। কিন্তু আমি যদি ওইটা দেখি, বিহারে যেই মাত্র নীতিশ কুমার বসলো তারপর থেকে কিন্তু এগুলো অনেকটা কমে গেছে। আমরা যদি মানে নিউট্রাল সমালোচনা করি, আপনি অ্যানালাইসিস করে দেখবেন বিহারটা কিন্তু অনেক ডেভেলপ। তার মানে আজকে ডেভেলপমেন্টটা নরেন্দ্র মোদী করছে, গত 10 বছর দেখেছে। ওই ডেভেলপমেন্টের দুইটা পার্টি কিন্তু যুক্ত হয়েছে, যার জন্য ওরা আজকে কিন্তু নীরব। ওরা বলছে হ্যাঁ আমরা ডেভেলপমেন্টের পক্ষে। তাহলে উন্নয়নের পক্ষে যদি হয়, আমার মনে হয় না বিজেপি আজকে সরকার চালাচ্ছে 240টা নিয়ে, মানে মানে মেজরিটি নেই, আমার মনে হয় না। এবং মন্ত্রিসভায় দেখুন প্রত্যেকটা পুরনো টিমটাকে রেখে দিয়েছে। তার মানে আজকে যেটা একটু আগে দাদা বলছিল, দাদা আজকে বলছিল যে নরসিংহ আরে ইয়ে ওই ভিপি সিং এর সময় এত সংখ্যা থাকার পরও, রাজীব গান্ধীর সময় এত সংখ্যা থাকার পরও কিন্তু প্রচন্ড পরিমাণে আজকে দেখা গেল যদি মানে বিরোধীরা বা জোটের শরিকরা যদি আজকে যদি বিরোধিতাই করতো বা কিছু, তাহলে কিন্তু আজকে প্রুফ পেয়ে যেতাম যে আমার রেল লাগবে। আমরা কদিন আগে শুনছি আমার রেল লাগবে, এই লাগবে, সেই লাগবে, কে নেবে। আজকে দেখলাম পুরো সেটটাকে রেখে উনি কিন্তু কাজ অলরেডি এগিয়েছে। আমার মনে হয় না, যেমন অটল বিহারী বাজপেয়ী সেম সংখ্যাগরিষ্ঠ ছিল না, কিন্তু কি সুন্দর 5টা বছর চালিয়ে গেছে। পিভি নরসিংহ রাও সংখ্যাগরিষ্ঠ ছিল না, খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে গেছে, 5টা বছর কিন্তু কমপ্লিট করেছে। এর আগে যতগুলো সরকার হয়েছে জোট মানে অ্যালায়েন্সে, ওরা কিন্তু সরকারকে 5 মাস, 7 মাস, 18 মাস, 12 মাস এর বেশি কিন্তু করতে পারেনি। তাহলে এটা একটা কিন্তু এটাও গণতন্ত্রের একটা প্লাস পয়েন্ট যে 3টে টার্মস কিন্তু আমরা নরসিংহ রাও দেখেছি, আমরা অটলজিকেও দেখেছি, আজকেও দেখলাম। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ হতো, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3rd টাইম উনি হয়েছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জায়গাটা একটা চ্যালেঞ্জ। এতদিন হতো আমি পূর্ণ বহুমত ছিলাম, আমার একটা কনসেপ্ট ছিল, কিন্তু ওনার ক্যাপাবিলিটিটা আজকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমি আগামীতেও একইভাবে আমি কাজ করব, একইভাবে কাজ করবে, এবং কাজ সেটা কোনো চ্যালেঞ্জ ছাড়া করতে পারবেন বলে কিনা মনে করছেন কিনা মণিবাবু? আমি মন্ত্রিসভায় আমি আরেকজনকে দেখলে খুব খুশি হতাম, সেটা হচ্ছে শঙ্করলাল ওয়ানি। ইন্দোর থেকে 11 লক্ষ বোধহয় ভোটে জিতেছেন, ওনাকে দেখলে আর খুশি হতাম। এখন এই যে আজকে দপ্তর বন্টন হলো, ক্যাবিনেট গেল, ক্যাবিনেটে কৃষি নিয়ে যে এটা আগেও ছিল, কৃষি নিয়ে যে সিদ্ধান্তটা ছিল, সম্মান নিধি আগেও ছিল। এখানে যে ডিমান্ডটা উঠছে পান, সুপুরি, রাবার, এদেরও কৃষক সম্মান নিধির ভেতরে আনতে হবে, এই ডিমান্ডটা দেওয়া। সবচেয়ে বড় কথা এমএসপি নিয়ে কোনো শব্দ নেই। প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছিলেন, যখন আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন যে ইয়ে করা হয়েছিল, মানে যেদিন কৃষক আন্দোলনটা উঠে, এই যে 6টা ডিমান্ড এগুলি মেনে নেওয়া হবে। এবং কৃষি দপ্তর কাগজে মানে এগ্রিকালচার সেক্রেটারি চিঠি দিয়ে জানিয়েছেন যেগুলি মেনে নেওয়া হবে, একটা কমিটি করা হবে, এই কমিটি বসে ঠিক করবে কবে থেকে কি হবে না। এমএসপিটা কিন্তু কোনো কৃষকরা হঠাৎ করে, কোনো কৃষক মানে সংযুক্ত কিষাণ মোর্চা হঠাৎ করে বলে দিয়েছে তা না, কিন্তু এটা স্বামীনাথন কমিটি করে দিয়েছিল সুপারিশটা, এবং এই স্বামীনাথন কমিটি সুপারিশ করেছিল মনমোহন সিং এর সময়। কিন্তু
সুপারিশ করার সময়, এবং মনমোহন সিং এটা মানেননি, করতে চাননি, তখন সময় পাননি, করতে চাননি, কিন্তু এটাকেই কিন্তু 14 সালে নরেন্দ্র মোদী একটা ইস্যু করলেন। উনি বললেন স্বামীনাথন কমিটির এটা মানতে হবে আমাদের। আচ্ছা, পরে আর করলেন না, যার জন্য আন্দোলনটা হলো। এখন এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। কৃষকদের বাদ দিয়ে আর কৃষি জমিকে আপনি মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য কাজে লাগাবেন, হবে না। কিন্তু না, হরিয়ানার এই ধরনের ফলাফল, পাঞ্জাবের এই ধরনের ফলাফলের জন্য কি মানে মন্ত্রিসভা গঠন করার পর রাজস্থানের এই ফলাফল, সেটার পরে কি মানে তাহলে কি সেটার দিকে নজর রেখে কি আজকের ক্যাবিনেটে শুধু কৃষি সম্পর্কে যে সিদ্ধান্তটা নিয়েছেন, এতে কিন্তু আমি অবাক হয়েছি। আমি ভেবেছিলাম, ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম এমএসপিটা দিয়ে দেবে, কারণ এই মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী রয়েছেন যিনি কৃষক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। হঠাৎ করে উনি চলে এসেছেন বিজেপির সাপোর্টে। তিনি হচ্ছেন জয়ন্ত চৌধুরী, এই চৌধুরী চরণ সিং এর নাতি, অজিত সিং এর ছেলে। এ তো মানে কৃষক পরিবার থেকে আসা এরা। এই যে জায়গাটাতে আমার মনে হচ্ছিল উনি করবেন, সময় চলে গেছে তা ঘটনা না। মন্ত্রিসভা বসেছে না, এখন সেখানে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানার বিধানসভার ভোট আসছে, তার আগে চিন্তা ভাবনা করতে হবে। দেখুন এখন কথা হচ্ছে কি, মানে আমি ব্যক্তিগতভাবে আমি এতদিন ধরে পত্রপত্রিকা করি, আমার খুব অবাক লাগে যে শুধু ভোট হলে মানুষকে এত বোকা হয়ে গেছে নাকি? লেখাপড়া করে তো শুধু ভোট হলেই আপনি কতগুলি দাঁদনের মতো দিয়ে দেবেন আর মানুষ মেনে নেবে, এটা হয় না তো, কোনো সময়ই হয় না। এগুলি পর্যালোচনা করতে হবে। ঝাড়খণ্ডকে যদি আমরা একটু সাইডে রাখি, তাও ঝাড়খণ্ড আর্ধেক আর্ধেক, কিন্তু মহারাষ্ট্র এবং হরিয়ানা বা রাজস্থান বা উত্তরপ্রদেশে যে ফলাফল, মহারাষ্ট্রে একটা দল তো ক্ষমতায় রয়েছেন, একটা জোট গভর্নমেন্ট এখানে কাজ করছেন। এর জায়গায় আমি যে পিছিয়ে এলাম, আমি 303 থেকে কেন 240-এ চললাম হবে না? আমি যখন 303-এ গেলাম তখন আমি আমার ক্ষমতা মানে আমার জোরে গিয়েছি, আমরা সবাই পোস্টারিং করলাম, আমরা আনন্দিত হলাম। এটা তো অস্বীকার করা যাবে না, বালাকোটে গিয়ে বোমা ফেলেছি আমরা। এর আগে 49 বার করেছি মনমোহন সিং এর সময়, এটা প্রচার হয়নি। কিন্তু আমরা এই যে জায়গায় আমরা তো গেছি, আমাদের সামনের যে সীমান্ত এলাকায় যে রাষ্ট্রটা আমাদের ডিস্টার্ব করছে, তাদের তো মুখে একটা জামা ঘষে দিয়েছিলাম। এই কৃতিত্বটা যখন আমি দাবি করলাম, তখন 63টা সিট যে আমি হারিয়ে গেলাম, তার দায়িত্বটা আমি নেব না কেন? এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাতে এসে মন্ত্রিসভায় এই মুহূর্তে মন্ত্রিসভা কেমন হবে, মন্ত্রিসভা কেমন চলবে বলবার মতো সময় এখনো আসেনি। তবে হ্যাঁ, একটা জায়গায় প্রশ্ন হবে, 10 বছরের অভিজ্ঞতা তো ওনার আছে। উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানেও এককভাবে চালিয়েছেন। 2014 থেকে এককভাবে চালিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ ছিল। এই প্রথম সংখ্যাগরিষ্ঠতা পাননি। সেই জায়গায় তিনি শরিকদের কিভাবে বোঝান, সেটাই হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। কিন্তু এত কিছু বলার পরেও কিন্তু একটা কথা আমি বলবো, প্রধানমন্ত্রীর নিজস্ব 10 বছরের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাকে আমি বাইপাস করে যাব, ঘটনাটা তো না। এই অভিজ্ঞতাটা উনি কাজে লাগাবেন এই দেশের মানুষের জন্য। এই আশা আমরা নিশ্চিতভাবে ব্যক্ত করতে পারি এবং 100% ব্যক্ত করি যে উনি মানুষের জন্যই কথা বলবেন। ঠিক, আমরা বিজেপির কথা বলছিলাম এতক্ষণ। আমরা যদি সেকেন্ড লার্জেস্ট পার্টি অবশ্যই কংগ্রেস, এবং 99টা সিট, তারপর বলা হচ্ছে কংগ্রেস এখন 101-এ রয়েছে। 2 জন নির্দল প্রার্থী কংগ্রেসে আবার যোগদান দিয়েছেন শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে কংগ্রেসের ভূমিকা কেমন হতে পারে? 47টা আসন বৃদ্ধি পেয়ে, 47 বা এখন যদি 49টা আসন বৃদ্ধি ধরি আমরা, 47টা আসন বৃদ্ধি পেয়ে কংগ্রেসের ভূমিকা কেমন হতে পারে? কংগ্রেস কি আরো সংসদের ভেতরে বাইরে আরো শক্তিশালী হবে বলে মনে করছে? গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধীদের বিশাল একটা ভূমিকা থাকে। এই ভূমিকাটা থাকা একান্ত দরকার, ভারতবর্ষের উন্নতির জন্য এটা খুব দরকার। কিন্তু আমার কাছে একটা জিনিস আমি বলবো, দুর্ভাগ্য, এত বড় একটা কংগ্রেস দল আজও ওদেরকে কিন্তু নিজেরা তৈরি করতে পারেনি, এবং আগামী দিনেও যে তা তৈরি হবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কারণ কংগ্রেস দলকে বিভিন্ন সময় থেকে আমরা যে অবজার্ভ করে, আমরা যারা বাইরে থেকে লক্ষ্য করি, কংগ্রেস দলের যে দলীয় যে স্ট্রাকচার, দলীয় যে কাঠামো, নেতৃত্বে যে বিষয়গুলো রয়েছে, সংগঠনের যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে না আগামী দিনে এই 99টাও থাকবে। মানে এটা আমার একটা আইডিয়া। এবার যে সংখ্যাটা আমরা হয়তো বলছি বিজেপি দলের এই পেয়েছে ওই পেয়েছে, বা আঞ্চলিক যে বিভিন্ন দলগুলো এনডিএ জোটের যে পরিস্থিতিটা হয়েছে, রাজনৈতিক যে একটা সৌজন্যতা আছে সেটাও কিন্তু বিরোধী দলরা রাখে না।
এটা কিন্তু আমাদের আরেকটা দুর্ভাগ্য যে এটা রাজনৈতিক সৌজন্যতা। যেমন আমাদের মমতা ব্যানার্জি, এটা সিএম, আমাদের বাংলার লোক, বাঙালির লোক, বাঙালির প্রতিনিধি। উনি কথায় কথায়, সেই আগেও যখন কংগ্রেস ছিল তখনও উনি বিরোধিতা করতেন, যখন অন্যান্য অ্যালায়েন্স দলগুলো ছিল তখনও উনি বাংলাকে বিরোধিতা করতেন, সেম বামফ্রন্ট যখন ওয়েস্ট বেঙ্গলে ছিল সেম বিরোধিতা করেছে কংগ্রেসের। আলটিমেট রাজ্যটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। মানে ব্যবসা বাণিজ্য, শিল্প, এগুলো যদি না থাকে কোনো দেশ অর্থনৈতিকভাবে ডেভেলপড হতে পারে না। এবং সারা পৃথিবীতে আজকে আমরা যদি দেখি, সারা পৃথিবীতে যে কোনো অ্যাঙ্গেলে গেলে বাঙালি দেখা যায়। কেন বাঙালি দেখা যায়? কারণ বাঙালি বাঙালির মাতৃভূমিতে, বাঙালির জায়গাতে ওরা স্থিরভাবে দাঁড়াতে পারছে না, যে ট্যালেন্ট আছে চলে যাচ্ছে। মানে এখানে মধ্যমেধাদেরকে বেশি দায়িত্ব দেওয়া হয়, মধ্যমেধার উপরে গুরুত্বটা বেশি থাকে। বাঙালি সারা পৃথিবীতে মেধাযুক্ত, এতে বিন্দুমাত্র আমি অন্তত ধরি না। ওই ক্ষেত্রে বলবো কি, আগামী দিনে কংগ্রেস যেভাবে রয়েছে, যেটা নিয়ে আপনার প্রশ্নটা ছিল, আমার মনে হয় না কংগ্রেস যদি নিজের থেকে যদি দলীয়ভাবে যদি কাঠামো ঠিক না করে, বা অন্যান্য যে এনডি জোটের যেসব শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, এবং ওদের ওই মানসিকতাটা আমি দেখিনি। শুধু একটা প্রোপাগান্ডার উপরে বেশি চলতে চায়। ঠিক, আমাদের সময় খুব বেশি নেই। একই বিষয়ে আপনার মতামত? বিরোধী আসনে বসে কংগ্রেস 52তে ছিল, এবার 99 বা 101 বলা হচ্ছে। না, এই ভারতবর্ষের এই মুহূর্তে গত কিছুদিনের নির্বাচন বা ইত্যাদিতে আমার মনে হয় মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী উনি নিজেও হতবাক হয়ে গেছেন। এই যে 47টা 48টা আসন কংগ্রেস বাড়িয়ে নিল, আমার মনে হয়, আমার ধারণা, কারণ উনি বলেছেন 50-এর নিচে চলে যাবে কংগ্রেস। তো প্রধানমন্ত্রীর দপ্তরটা তো একটা বিশাল ব্যাপার। 36টা 37টা অ্যাঙ্গেল থেকে ওদের কাছে খবর আসে। ওনাকে কি ভুল অ্যাঙ্গেলে কথা বলতে বলুন, উনি তো জনসভায় বলেছেন এগুলি, তো মানে চুপি চুপি কাউকে ফিসফিস করে বলেননি। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস দল একটা, এটা তো ঠিক যে এত বছরের পুরনো দল, দেশের ডেমোক্রেসির ক্ষেত্রে তাদের লড়াই আছে, দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের লড়াই আছে, সবাই ভুলে যাচ্ছে কংগ্রেস দলের সবাই। জায়গাটা তো আনতে হবে। কার জন্য আনবেন? আপনার ব্যক্তিগত ইমেজের জন্য আনবেন? ঘটনাটা তা না। আপনি নির্বাচনটা যে করেছে কংগ্রেস দল, যে নির্বাচনের এই জায়গায় গেছে, জায়গাটা দেখতে হবে। ইডি, সিবিআই ইত্যাদি কোর্টে দৌড়তে হচ্ছে কত লোককে, চিন্তা করে দেখুন। তারপরে ওদের যে ফাংশনারিজ ফান্ড, যেটা ইলেকশন ফান্ড যেটা ওদের আছে, ওটাকে সিজ মানে করে দেওয়া হলো, ফ্রিজ করে দেওয়া হলো। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, এই যে গুজরাট থেকে যে ভদ্রমহিলা জিতলেন, একটা আসন পেয়েছিল কংগ্রেস, এই ভদ্রমহিলা একটা টাকা পাননি দল থেকে, নিজের পয়সায় লড়তে হয়েছে। সবচেয়ে বড় কথা, এই যে ধুবড়ির আসনটা যে কংগ্রেস জিতেছে প্রায় 10 লাখ ভোটে, যাকে মানে হারিয়েছে বিজেপি সমর্থিত আজমলকে হারিয়েছে, যে মানে পাহাড়, টাকার পাহাড়, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব কিছু ওর আছে বদরুদ্দিন আজমল ভদ্রলোক। এবং 2009 থেকে বোধহয় উনি এমপি, কোনো পয়সা করি পাননি। এবং আমার সাংবাদিক বন্ধু বলছে নৌকো করে করে একটা জায়গা থেকে একটা জায়গায় নৌকো করে করে ওনাকে প্রচার করতে হয়েছে এই ভদ্রলোককে। তো এই জায়গাটা তো ওরা শিক্ষা পেয়েছে যে হেলিকপ্টারে করে দীর্ঘদিন ইলেকশন করা যাবে না, হাঁটতে হবে, আরেকটা মানুষের কাছে পৌঁছতে হবে, এই জায়গাটা হবে। এবং এই 100 সিট বা 101টা সিট, তার ভেতরে আপনি যেটা বললেন, দুজন কংগ্রেসেরই ছিল, টিকিট পায়নি দেখে নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতে এসেছে। এর মধ্যে একটা পাপ্পু যাদব, একজন মহারাষ্ট্রে। তো এরা ছিলই কংগ্রেসের, সুতরাং 101 হয়েছে। এই জায়গাটাই ডেমোক্রেসির ক্ষেত্রে কংগ্রেসকে শক্তিশালী হতেই হবে। যদি না হয়, যদি বিরোধী দল দুর্বল থাকে, তাহলে সমস্যা যে গভীরে ছিল সেই গভীরেই থাকবে। আমি জাস্ট একটা কথা এখানে এড করি, আমরা যদি স্টাডি না করি বিজেপিটাকে, বিজেপি যে সাংগঠনিক যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসের কাছে কংগ্রেস এখনো শিশু। মানে আমার যতটুকু ধারণা, যতটুকু স্টাডি করে দেখেছি, এবং আমরা যে ছোট থাকতে যে গল্প শুনতাম, ওই দস্যুটাকে বা ও রাক্ষসটাকে মারতে গেলে মানে প্রাণভোমরাটা ওই গাছে ওই পাখিটার কাছে আছে, ওই পাখিটাকে মারলেই এই ভোমরাটা মরবে।
ঠিক একই অবস্থা বিজেপির কোথায় মানে প্রাণবোমরাটা রয়েছে এখনো, যারা এনডি জোটে রয়েছে বা বিশেষ করে কংগ্রেস দলটা তো একটা বড় দল, ওরা এখনো ওইটাই খুঁজে পাচ্ছে না এবং আগামী দিনেও মনে হয় না পাবে। সেই জন্য আমি এটুকু মানে ভবিষ্যতের কথা বলতে পারি যে আগামী দিনেও যেভাবে আছে সরকারটা ওইভাবেই থাকবে এবং আরো নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়েই হয়তো আসবে, কারণ অন্যান্য দলের মধ্যে যে মানে ভারতবর্ষটাকে নিয়ে ওইভাবে ভাবে না, মানে তাদের অনুভূতি যেটা ভারতবর্ষটাকে নিয়ে অনুভূতির সার্কেলটাই এখনো আসেনি আমার কাছে মনে হচ্ছে। এই জায়গায় মানে গৌতম বাবুর সঙ্গে একমত পোষণ করেই বলি, এটা রেজিমেন্টেড পার্টি তো যে বিজেপি, এবং এরা সাংগঠনিক ব্যাপারটা অন্যভাবে দেখে, সাংঘাতিকভাবেই দেখে। তো সাংগঠনিক বিষয়টা নজর করা, কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়েছে অনেকটা জায়গায়। এই সিডাব্লিউসির মিটিং টিটিংগুলি যদি নজর করেন আপনি দেখবেন 4 বছর বা 6 বছর আগের ঘটনা এখন এগুলি হয় না, ওরা হাঁটে এখন, হ্যাঁ 4000-6000 কিলোমিটার হাঁটছে। আরেকটা বিষয়, আপনি অবাক হওয়ার বিষয়, আমি খুব অবাক হয়েছি যে বিজেপিতে আপনার দুটো পোস্ট একসঙ্গে রাখা যায় না। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো জেপি নাড্ডা রিজাইন করেননি এবং সুকান্ত মজুমদার এখনো রিজাইন করেননি, রিপ্লেস এখনো হয়নি। রেজিমেন্টেড পার্টি তো, ওয়েল অর্গানাইজড পার্টি, 24 ঘন্টা লাগবে কেন? হয়তো হয়ে যাবে, আমরা কিছুদিনের মধ্যে হয়তো খবর পেয়ে যাবো দুটোই জায়গায়, জেপি নাড্ডা বিষয়ে এবং সুকান্ত মজুমদার দুজনের কথাই আপনি বললেন। চলুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আজ আপনারা সঙ্গে ছিলেন আজকের আলোচনায়। তবে এই আলোচনা আর একটু চলবে, আরো কয়েকদিন আমরা অবশ্যই আলোচনা করতে পারবো বিজেপির বিভিন্ন রাজ্যের ফলাফল কিভাবে খারাপ হলো, কংগ্রেসের যে জায়গায় ফলাফল ভালো হয়েছে সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। আগামী দিন যেটা গৌতমবাবু বলছিলেন যে আগামী কংগ্রেস হয়তো সেই জায়গাটা খুঁজে পাবেন না, ধরে রাখতে পারবেন না, সেটা আদৌ কি পারবেন বিরোধী দল হিসেবে কংগ্রেস আরো একটু শক্তিশালী হতে? এবার 47টি আসন বেশি পেয়েছে, আগামীতে আরো আসন বৃদ্ধি করতে। তবে সবকিছুই সময় বলবে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 71 জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন রবিবার, যার মধ্যে 34 জন পুরনো মুখ। তার সঙ্গেই 18 লোকসভা নির্বাচনের প্রক্রিয়া আপাতত সম্পন্ন হলো বলা চলে। তবে মন্ত্রিসভা গঠন করার পর প্রথমেই প্রধানমন্ত্রী সই করলেন কিষাণ সম্মান নিধি বিষয়ে ফাইলে। এবার নজর হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে, যা এই বছরের মধ্যে হয়তো হতে চলেছে। তার আগে জাতীয় রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হয় সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।